সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আজকে আমরা আগের দিনকে 311 সাজেশনটা নিয়ে আলোচনা করেছিলাম থার্ড সেমিস্টারের। আজকে থার্ড সেমিস্টারের 312 সাজেশন নিয়ে আলোচনা করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শেয়ার করো সবাই, যাতে আরো স্টুডেন্টরা ভিডিওটা দেখার সুযোগ পায়। আচ্ছা, 312তে দেখো তোমাদের পুরো পেপারটাতেই গল্প রয়েছে। তোমরা সকলেই জানো এই বিষয়টা, যে তোমাদের এখানে পুরোটাই কিন্তু গল্পের পেপার। আধুনিক গল্প বেশিরভাগই, আর কিছু আধুনিক গল্প নয়, বেশিরভাগই বর্তমান পটপেক্ষায় লেখা আর কি, পরিপ্রেক্ষিতে লেখা গল্পগুলো তোমাদের রয়েছে। একটু পুরনো গল্পের মধ্যে আমরা পাই হলো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ী রসিকতা। এই যে আমি এখানে দেখো শুধু গল্পের নাম এবং গল্পকারের নাম লিখেছি, তার কারণ রয়েছে। কারণ এই রসময়ী রসিকতা থেকে অনেক প্রশ্ন হয়। এবার যারা ব্যাচে পড়ে তাদের সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয় এবং প্রশ্ন উত্তরগুলো লেখানো হয়। কিন্তু ইউটিউবের ক্লাসটা তো ওইভাবে সময় আমি দিয়ে উঠতে পারি না যে প্রত্যেকটা প্রশ্ন ধরে এখানে আলোচনা করব। সেই কারণে সাজেশনটা নিয়েই আমি আলোচনা করছি। তোমরা প্রশ্নগুলো একটু খেয়াল করবে, চেষ্টা করবে খাতায় লিখে নিতে। দেখো, রসময়ীর রসিকতা থেকে প্রশ্ন আসে একটা নারী চরিত্রের প্রতিবাদ। রসময়ী রসিকতা, দেখো গল্পের নামটা শুনে হয়তো মনে হতে পারে এখানে রসিকতা, খুব হাসির একটা গল্প, কৌতুক নির্ভর একটা গল্প এখানে রয়েছে। কিন্তু ব্যাপারটা সেরকম নয়। এখানে কৌতুকের আড়ালে একটা সামাজিক ব্যঙ্গ রয়েছে এবং নারী চরিত্রের অবশ্যই প্রতিবাদও রয়েছে। সেটা নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে যে প্রতিবাদী নারী চরিত্রের স্বরূপ হিসাবে রসময়ী রসিকতা গল্পটা কিভাবে ফুটে উঠেছে। এক্ষেত্রে তোমাদের বিনোদিনী এবং রসময়ী দুজনের কথাই কিন্তু আলোচনা করতে হবে। শুধু রসময়ীর কথা আলোচনা করলে হবে না, এখানে বিনোদিনীর কথাও কিন্তু বলতে হবে। আর একটা প্রশ্ন এখান থেকে আসে, এই যে প্রথমে যেটা বললাম যে কৌতুক রসের আড়ালে প্রভাত কুমার মুখোপাধ্যায় সমাজকে কিভাবে ব্যঙ্গ করেছেন, এই প্রশ্নটা আসে। পরের গল্প আমি রেখেছি বনফুলের নিম গাছ। বনফুলের নিম গাছ গল্প থেকেও আমি বলবো, এখান থেকে খুব বেশি গল্প এখান থেকে পড়তে না। নিম গাছ গল্প থেকে নিম গাছ গল্পের বিষয়বস্তু এবং গল্পকারের কি মানসিকতা ফুটে উঠেছে এবং তিনি কি মেসেজ দিতে চেয়েছেন, এই ধরনের গল্প তোমরা পড়বে। পরের প্রশ্ন রয়েছে নরেন্দ্রনাথ মিত্রের রস গল্পটা। রস গল্পে কি কি প্রশ্ন করতে হবে সেটা তোমাদের বলছি আমি। রস গল্পের নামকরণের সার্থকতাটা তোমরা দেখে যেতে পারো, কারণ এই নামকরণের সার্থকতা পড়লেই তোমাদের অনেকটা কভার হয়ে যাচ্ছে। রস গল্পে যে মাঝু খাতুন যে চরিত্রটি রয়েছে, সেই মাঝু খাতুন চরিত্রটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ওটাও দেখে যেতে পারো। এই দুটো প্রশ্ন পড়লে আমার মনে হয় রস গল্প থেকে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, আমি লেখা এই প্রশ্নটা, যে রস গল্পে এক অনুচ্চারিত ভালোবাসার সন্ধান পাওয়া গেছে। মানে কোথায় এই অনুচ্চারিত ভালোবাসার সন্ধানটা গল্পকার দেখিয়েছেন সেটা তোমাকে আলোচনা করতে হবে। পরের গল্প রেখেছি সুবোধ ঘোষের সুন্দরম। এই সুন্দরম গল্পটি অত্যন্ত আধুনিক মানসিকতার একটি গল্প এবং গল্পকারের সুনিপুণ হাতের জাদু এখানে প্রকাশ পেয়েছে। এখানেও আমি বলবো যে সুন্দরম গল্পের যে সৌন্দর্য তত্ত্বের ব্যাখ্যা, গল্পের নামই দেখো সুন্দরম, এখানে একটা সৌন্দর্য তত্ত্বের ব্যাখ্যা গল্পকার সুবোধ ঘোষ দিয়েছেন। সেই ব্যাখ্যাটা কি? আবার একটা প্রশ্ন হয় যে মধ্যবিত্তের মুখস্খলনের গল্প হলো সুন্দরম। এই পরিপ্রেক্ষিতে সুন্দরম গল্পটার সার্থকতা বিচার করো। আর বিষয়বস্তুটা প্রত্যেকটা গল্পেরই তোমরা পড়ে যেও যে প্রত্যেকটা গল্পের কি বিষয়বস্তু রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন গল্প হচ্ছে বিমলকরের জননী। বিমলকরের জননী থেকে কি কি পড়তে হবে সেটা একটু
দেখো আমি বলি, জননী গল্পে তোমরা পড়তে পারো 5 সন্তানের চোখে দেখা জননী চরিত্রটি বিশ্লেষণ। এখানে শুধুমাত্র জননী চরিত্রের বিশ্লেষণ নয়, 5 সন্তান তাদের মাকে কিভাবে দেখেছিলেন সেই দেখার প্রেক্ষিতে যে জননী চরিত্রটা উঠে এসেছে সেইটা বিশ্লেষণ করে দেখানো। অথবা জননী গল্পের নামকরণের সার্থকতা, মানে বিষয়বস্তুটা তোমাদের দেখে যেতে হবে। পরের প্রশ্ন রয়েছে, দেখো পরের গল্প রয়েছে মতিনন্দীর সবাগার গল্প। সবাগার গল্প থেকে পড়তে পারো মৃত্যুর এক ভয়াল আদিম রূপ কিভাবে সবাগার গল্পে ফুটে উঠেছে। এইটা আর একটা পড়তে পারো সবাগার গল্পের নামকরণের সার্থকতা, না পড়লেও চলবে। নামকরণের সার্থকতাটা আমি বলি কেন, গল্পের ক্ষেত্রে পড়ে রাখতে, তাহলে গল্পের বিষয়বস্তুটা তোমরা খুব ভালো করে বুঝে যাবে। নকশাল আন্দোলন, সবাগার গল্পের নকশাল আন্দোলনটা কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা খুব সুন্দর করে দেখে যাবে। পরের গল্প রয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল। আর একটা রয়েছে কি মহাশ্বেতা দেবী দ্রৌপদী। তো এখান থেকে প্রকৃতি ও মানুষের দ্বৈরথে প্রকৃতির জয় ঘোষণা হয়েছে সবাগার গল্পে। এই উক্তির সপক্ষে সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটা বলেছিল গল্পটির প্রেক্ষাপট, বিষয়বস্তু কিংবা দৃষ্টিভঙ্গি গল্পকারের আর যাই হোক আলোচনা করো। আর একটা প্রশ্ন এখান থেকে হয় যে অলৌকিক পরাবাস্তবের গল্প হলো গাছটা বলেছিল, এই উক্তিটা আলোচনা করে দেখাও। ঠিক আছে, এই কটা প্রশ্ন। আর দ্রৌপদী গল্প থেকে কিছু প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে। যে নারী চরিত্রের যে ব্যাখ্যা রয়েছে গল্পকারের, সেটা তোমাদের দেখে যেতে হবে। আর দ্রৌপদী গল্পটার সেই সাথে বিষয়বস্তুটা অবশ্যই দেখে যাবে যে দ্রৌপদী গল্পে কি বলতে চাওয়া হয়েছে। এই কটা প্রশ্ন পড়লে আমার মনে হয় তোমাদের পরীক্ষা ভালো হবে, এই প্রশ্নগুলো পড়ে গেলে। এগুলো তোমরা পড়ে যাও। আর প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে আমি বলবো মূল বিষয়টা কি, গল্পের মূল বিষয় কি সেটা সকলে অবশ্যই কিন্তু দেখে যাবে, এবং কি কি চরিত্র রয়েছে এই গল্পের মধ্যে থেকে সেই চরিত্রগুলোকে দেখে যাবে। আর নিম গাছ গল্পটার কথা বলেছিলাম, নিম গাছ গল্পের রূপকের আড়ালে একটা বাস্তব জীবনের রসায়ন উঠে আসে। ঠিক আছে, সেই রূপকের আড়ালে যে বাস্তব জীবনের রসায়নটা, সেই প্রশ্নটাও দেখে যাবে। অন্যান্য গল্পগুলো তোমাদের খুব ভালো ভালো গল্প, শহীদের মা গল্প ছিল ভালো গল্প, এগুলো পিকুর ডায়েরি ছিল, ওরা এই পৃথিবীর কেউ নয়, এগুলো তোমরা ইচ্ছা হলে পড়ে যেতেই পারো। ঠিক আছে, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং যারা পুরনো আছো অবশ্যই শেয়ার করবে। পরের 3 স্পেশাল পেপারের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।